অন্ধকার রাত, শহরের এক কোণে খুঁজে পাওয়া যায় এক তরুণীর নিথর দেহ। সে শুধু খুন হয়নি, তার মৃত্যুর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর খেলা, এক সাইকো কিলার যার নেশাই হলো অল্প বয়সী মেয়েদের সর্বনাশ করে খুন করা। প্রতি 10 দিন অন্তর সে নতুন শিকার বেছে নেয়, কিন্তু সে শুধু হত্যা করেই থেমে যায় না, ঘটনাস্থলে ফেলে যায় এমন কিছু রহস্যময় ক্লু যা দেখে পুলিশ হতভম্ব হয়ে পড়ে। ক্লুগুলো যতই ডিকোড করা হয় ততই ধোঁয়াশা ঘনীভূত হতে থাকে। আর ঠিক তখনই পুলিশের হাতে আসে এক অপ্রত্যাশিত তাস, একজন নামকরা উকিল যে আজ মদে আর নেশায় আসক্ত, ভেঙে পড়া জীবনের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে। সেই নামবে এই কেসের তদন্তে। আর তারপর একে একে সামনে আসতে থাকবে অবিশ্বাস্য সব টুইস্ট, যা দেখে আপনিও প্রশ্ন করবেন এটা আসলে কি ঘটলো। তো আজ আমি আপনাদের সামনে এক্সপ্লেইন করতে চলেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সেই রোমাঞ্চকর তামিল মুভি ওকা পাঠাকাম পরাক্রম। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমরা দেখি এক কোর্টে হিয়ারিং চলছে, যেখানে ডিফেন্স লয়ার রত্নাকর নিজের বক্তব্য রাখছিলেন। রত্নাকরের বিপক্ষে যে লয়ার বসে আছে, অর্থাৎ সরকারি পক্ষের উকিল, তার নাম সিদ্ধার্থ। কিন্তু সেই কেসে কোনো মনোযোগ না দিয়ে চুপচাপ বসে আছে, যেন অন্য কোনো জগতের মধ্যে হারিয়ে গেছে সে। সাথে সে অদ্ভুত ধরনের আচরণও করছিল। আসলে সিদ্ধার্থের জীবনে এমন কিছু ঘটে গেছে যার কারণে সিদ্ধার্থ প্রচুর নেশা করতে শুরু করেছে। আর এইসব যা ঘটছে তা তার নেশার ঘুরেই ঘটছে। কোর্টের বিচারক যখন সিদ্ধার্থকে নিজের বক্তব্য পেশ করতে বলে, তখন সে কোনো উত্তর দেয় না, সে যেন কোথাও হারিয়ে গেছে। এই দেখে রত্নাকর সিদ্ধার্থকে বলে যে এই নেশাখোর মাতালটা কোর্টে কেন আসে কেস লড়তে, আমার সেটাই মাথায় ঢোকে না। আর এইসব কথা শুনে সিদ্ধার্থ প্রচণ্ড রেগে যায়। আর সেই কারণেই রাগের মাথায় সিদ্ধার্থ রত্নাকরের জামার কলার ধরে তাকে মারতে শুরু করে দেয়। সিদ্ধার্থের এই আচরণ দেখে বিচারক সঙ্গে সঙ্গে তাকে 6 মাসের জন্য সাসপেন্ড করে দেয়, অর্থাৎ 6 মাস পর্যন্ত সে এই কোর্টে আর কোনো কেসই লড়তে পারবে না। কিন্তু সিদ্ধার্থ তো একজন খুব ভালো উকিল ছিল, সে ন্যায়ের বিরুদ্ধে সবসময় লড়তে ভালোবাসত। তাহলে এমন কি হলো যার কারণে সিদ্ধার্থের এই অবস্থা? সেটা জানতে হলে আমাদের কিছুদিন পিছিয়ে যেতে হবে, যেখানে আমরা দেখতে পাই যে সিদ্ধার্থ শুধুমাত্র একজন ভালো উকিলই নয়, বরং একজন ভালো মানুষও। সে সবসময় অপরাধের বিরুদ্ধে লড়তে ভালোবাসে। একদিন সিদ্ধার্থ কোর্টে আসে একটা খুব গুরুত্বপূর্ণ কেস লড়ার জন্য। সে এই কেস লড়ছিল শঙ্কর নামে এক গুন্ডার বিরুদ্ধে। আসলে শঙ্কর এক কিশোরী মেয়ের সর্বনাশ করেছিল, আর তারপর তাকে সে মেরেও ফেলেছিল। শঙ্কর এমনিতেই ভয়ঙ্কর এক গুন্ডা ছিল, তার কাছে মানুষের প্রাণ নেওয়াটা কোনো ব্যাপারই ছিল না। আর সিদ্ধার্থের বিরুদ্ধে শঙ্করের হয়ে যে এই কেস লড়েছিল সেই উকিল এই রত্নাকরই ছিল। তো এই কেসে সিদ্ধার্থ প্রাণপণ চেষ্টা করে শঙ্করকে ভয় না পেয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার। রত্নাকর এই কেস হেরে গিয়েছিল, আর যখন পুলিশ শঙ্করকে নিয়ে যাচ্ছিল তখন সে সিদ্ধার্থকে হুমকি দিয়েছিল, জেল থেকে একবার বাইরে বের হলেই তোকে দেখে নেব, তোর সব কিছু শেষ না করে আমি ছাড়ব না। কিন্তু সিদ্ধার্থ তো এইরকম দাগি আসামিদের হুমকি প্রতিদিনই খেয়ে চলেছে, তাই সে এই ব্যাপারটায় অত পাত্তা দেয় না। নিজের কাজ নিয়ে সে আবার ব্যস্ত হয়ে পড়ে। এরপর কেটে যায় আরও কয়েকটা দিন। একদিন সিদ্ধার্থ যায় এক বৃদ্ধাশ্রমে তার এক ক্লায়েন্টের মা বাবাকে প্রপার্টির কাগজে সই করানোর জন্য। কিন্তু তখনই এক মেয়ে এসে তাকে আটকে দেয়। মেয়েটির নাম সীতা। সীতা চিৎকার করে সিদ্ধার্থকে বলে ওদের ছেলে ওদের এখানে ফেলে রেখে গেছে, আর এখন যখন ব্যবসা ক্ষতির মুখে পড়েছে তখন তার মা বাবার কাছ থেকে তাদের সম্পত্তি নিজের নামে করিয়ে নিতে চাইছে। এটা কিভাবে সম্ভব? এই কথা শুনে সিদ্ধার্থ এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। আসলে এই মেয়েটিকে দেখে তার খুব পছন্দ হয়ে গেছে। মেয়েটির নাম সীতা। সেই বৃদ্ধাশ্রমের বয়স্ক লোকেদের দেখাশোনা করে। সিদ্ধার্থ তখন সীতাকে বলে, দেখো, এসব ব্যাপারে আমি কিছুই জানতাম না, আমাকে শুধু ওদের ছেলে কাগজে সই করাতে এখানে পাঠিয়েছে, আমি না জেনেই এই কাজ করতে এসেছি। যদি তুমি যেটা বলছো সেটা সত্যি হয় তাহলে আমি নিজে ওদের ছেলেকে বোঝাবো যেন সে তার মা বাবাকে বাসায় ফিরিয়ে নিয়ে যায়, না হলে ব্যাপারটা ভালো হবে না। আর যতক্ষণ তার বাবা মা নিজের ইচ্ছায় এই সম্পত্তি তার ছেলের নামে লিখে না দেয় ততক্ষণ এই সম্পত্তি তার ছেলের কিছুতেই হবে না। সিদ্ধার্থের কথা শুনে সীতা বলে, দেখুন, আপনার উপর চিৎকার করার জন্য আমি দুঃখিত, আমি জানতাম না আপনি এতটা ভালো মানুষ। এদিকে সিদ্ধার্থ এবং সীতা এরা একে অপরকে পছন্দ করে ফেলে, তাই কয়েকদিনের মধ্যেই তারা একে অপরের সঙ্গে দেখা করতে শুরু করে। তাদের মধ্যে ধীরে ধীরে ভালোবাসার জন্ম নেয়। কিছুদিনের মধ্যেই তারা বিয়েও করে ফেলে। সিদ্ধার্থের ছোটবেলাতেই মা বাবা মারা গেছে,
তার ছোট বোন অনু এবং তার আঙ্কেল ও আন্টির সাথে সেই বাসায় থাকে। তাই সবার মতেই সে সীতার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। এখান থেকে গল্প আসে বর্তমান সময়ে। আমরা দেখি সিদ্ধার্থকে এক ভয়াবহ অবস্থায়, সে পুরো নেশায় ডুবে আছে এবং একটি নাইট ক্লাবে এক মেয়ের সাথে বসে আছে। মেয়েটির নাম দিব্যা। সিদ্ধার্থ এবং দিব্যা এতটাই নেশা করে যে দিব্যার উঠে তার বাসায় ফিরে যাওয়ার ক্ষমতা পর্যন্ত হারিয়ে যায়। আসলে এই দিব্যা একটি হোস্টেলে থাকে, তাই সিদ্ধার্থ নিজের গাড়িতে করে দিব্যাকে তার হোস্টেল পর্যন্ত পৌঁছে দেয়। এরপর দিব্যা যখন হোস্টেলের দিকে একা একা গভীর রাতে নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সে অনুভব করে যে তার পিছনে পিছনে কেউ একজন আসছে। দিব্যা পিছন ঘুরে তাকায়, কিন্তু প্রথমে সে কিছুই দেখতে পায় না। কিন্তু একটু পরেই হঠাৎ একটি ছায়ার মতো কেউ একজন এসে তার সামনে দাঁড়ায়। দিব্যা তাকে দেখে খুব খুশি হয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তেই দিব্যার মাথায় একটি বড় রডের আঘাত পড়ে। পরদিন সকালে পুলিশ দিব্যার লাশ খুঁজে পায় হোস্টেলের থেকে অনেক দূরে একটি ফাঁকা জায়গায়, এবং এই কেসের তদন্তে নামেন এসিপি রাঘব এবং তার জুনিয়র কবিতা। রাঘবের আজকে বার্থডে, তাই ঘটনাস্থলে আসার পর মিডিয়ার সমস্ত লোকজন তাকে উইশ করতে থাকে, আর রাঘব তাদের সঙ্গে গল্পে মেতে ওঠে। সে ভুলেই যায় যে এখানে একটা ভয়াবহ খুন হয়ে গেছে। তবে কবিতা মন দিয়ে দিব্যার লাশ পরীক্ষা করছিল। সে লক্ষ্য করে দিব্যার মুখে একটি পাথর গুঁজে দেওয়া হয়েছে, সাথে খুনের রেখে যাওয়া একটি চিহ্ন দেখা যায়, যেটি ইংরেজি সি এর মতো। কিন্তু এখন প্রশ্ন হলো যে কে এই খুনি, আর কেনই বা সে দিব্যাকে খুন করলো? পুলিশ এই উত্তর খুঁজতে শুরু করে দেয়। শুরু হয় তদন্ত। লাশকে পোস্টমর্টমে পাঠানো হয়। কবিতা রাঘবকে সম্পূর্ণ মৃতদেহটির বিবরণ দিতে থাকে, কারণ রাঘব আসার আগে কবিতা সেখানে পৌঁছে গিয়েছিল এবং সে মৃতদেহটিকে খুব ভালোভাবে দেখেছে। এদিকেই রাঘব নিজেকে খুব ভালো একজন পুলিশ অফিসার বলে দাবি করে এবং সে ভাবে যে তার থেকে ভালো তদন্ত আর কেউ করতে পারে না, এবং সবসময় সে তার জুনিয়রদের কথায় কথায় অপমান করে। কবিতাকেও সে অনেক অপমান করে, কিন্তু কবিতা সমস্ত কথা ভুলে সে সবসময় তার নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। অন্যদিকে আমরা দেখি সিদ্ধার্থকে। সে একটি অ্যান্টিক শপে এসেছে। দোকানের মালিকের নাম জোসেফ। আসলে এই জোসেফই সিদ্ধার্থকে নেশা করতে শিখিয়েছে, যাতে সিদ্ধার্থ তার নিজের কষ্টগুলো ভুলে থাকতে পারে। জোসেফ সিদ্ধার্থের একজন ভালো বন্ধু, আর এই দোকানে এসে সিদ্ধার্থ জোসেফকে জিজ্ঞাসা করে যে আমি তোমাকে যে মূর্তিটা আনতে বলেছিলাম, সেই মূর্তিটা কি তুমি এনেছো? জোসেফ তাকে একটি মূর্তি এনে দেয় এবং এর বদলে সে কোনো টাকা নেয় না। সিদ্ধার্থ মূর্তিটি নিয়ে বাসায় ফিরে যায় এবং সেটি নিজের ঘরে রাখে। এরপর আবার গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি সিদ্ধার্থ ও সীতার বিয়ের পর কি ঘটেছিল। একবার সিদ্ধার্থ যখন জোসেফের এই অ্যান্টিক শপে গিয়েছিল, তখন সীতা তাকে একটি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি আনার জন্য বলেছিল, কিন্তু সেই সময় দোকানে কোনো মূর্তি ছিল না। তখন জোসেফ সিদ্ধার্থকে প্রতিশ্রুতি দিয়েছিল, কয়েকদিনের মধ্যে আমি তোমাকে এই মূর্তিটি এনে দিব। এরপর সিদ্ধার্থ বাড়ি ফিরে আসে। তবে কিছুদিন পর সীতাকে নিয়ে সে আবার একটি শপিং মলে যায়। সেখানে সীতা যখন কাপড় চোপড় দেখছিল, তখন সিদ্ধার্থ তাদের কেনা জিনিসপত্রগুলোর বিল করানোর জন্য ক্যাশ কাউন্টারে এগিয়ে যায়। কিন্তু বিলিং শেষ করে ফিরে আসার পর সে দেখে সীতা কোথাও নেই। সিদ্ধার্থ পুরো মল খুঁজে দেখে, কিন্তু সীতাকে সে কোথাও খুঁজে পায় না। সে সীতার মোবাইলে কল করে, কিন্তু সেটা ধরে অনু। আসলে সীতা নিজের ফোনটা বাড়িতেই ফেলে গিয়েছিল। সিদ্ধার্থ সঙ্গে সঙ্গেই থানায় গিয়ে সীতার নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখায়, কিন্তু কয়েকদিন কেটে গেলেও সীতার কোনো খোঁজ পাওয়া যায় না। এদিকে সিদ্ধার্থের মনে পড়ে শঙ্কর একসময় তাকে হুমকি দিয়েছিল, তাই সে ভাবে হয়তো এই সব কিছুর পেছনে শঙ্করের হাত আছে। তাই সে সরাসরি জেলে গিয়ে শঙ্করের সঙ্গে দেখা করে। সে বলে, যদি আমার স্ত্রীকে তুমি অপহরণ করিয়ে থাকো তাহলে তাকে ছেড়ে দাও, তার এইসব ব্যাপারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি একজন পাবলিক প্রসিকিউটর, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ি। যে অন্যায় করে তাকে আমি সাজা দেওয়ার চেষ্টা করি। তোমার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। যদি তোমার জায়গায় অন্য কেউ অপরাধী হতো তাহলে সেই সাজা পেত। এই সময় শঙ্কর ক্ষিপ্ত হয়ে যায়। সে সিদ্ধার্থকে মারতে শুরু করে এবং বলে, আমার হাতে যদি সত্যিই সুযোগ থাকতো তাহলে আমি তোর স্ত্রীকে সত্যিই কিডন্যাপ করে নিয়ে যেতাম, আর সঙ্গে তোর ছোট বোনকেও কিডন্যাপ করতাম। এইসব কথা বলতে বলতে সে সিদ্ধার্থকে অনেক মারতে থাকে। শঙ্করের মুখ থেকে এসব কথা শোনার পর সিদ্ধার্থ বুঝতে পারে যে শঙ্কর এই কাজ করেনি, তাই সেও শঙ্করকে উড়াধুরা মারতে শুরু করে দেয়, আর তারপর সে সেখান থেকে চলে যায়। এরপর কেটে যায় আরও কয়েকটা দিন। একদিন পুলিশ ফোন করে সিদ্ধার্থকে ডাকে।
তারা একটি মেয়ের লাশ খুঁজে পেয়েছে। সিদ্ধার্থকে তাই তারা ওই মৃতদেহটি শনাক্ত করার জন্য ডেকেছে যে ওটা সীতার মৃতদেহ কিনা। সিদ্ধার্থ ভারাক্রান্ত মনে ভয় ভয় সেখানে যায়, কিন্তু গিয়ে দেখে যে ওটা সীতার লাশ নয়। তাহলে সীতা কোথায়, কোন অবস্থায় আছে সে এখন? কেউ জানে না তার কথা। এই না পাওয়ার যন্ত্রণা সিদ্ধার্থকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছিল। এভাবেই গল্প চলে আসে আবার বর্তমান সময়ে। সেখানে সিদ্ধার্থের আঙ্কেল এবং আন্টি তাকে জানায়, আমরা অনুর জন্য একটি ছেলে দেখেছি, যদি তুমি রাজি থাকো তাহলে কালকেই সেই ছেলেকে আমাদের বাসায় আসতে বলি। সিদ্ধার্থ জবাব দেয়, আমি তো না করিনি, আপনারা ডেকে নিন, সবকিছু ঠিক থাকলে দ্রুত বিয়েও দিয়ে দেবেন। এদিকে আমরা জানতে পারি কবিতা আসলে অনু আর সিদ্ধার্থর কাজিন। তাই পরদিন সকালে যখন ছেলেপক্ষ অনুকে দেখতে আসে তখন কবিতাও সেখানে উপস্থিত ছিল। আর এই কবিতাও সীতাকে খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা চালাচ্ছিল পুলিশের সাহায্য নিয়ে। এমন সময় দিব্যার পোস্টমর্টম রিপোর্ট সম্পূর্ণ হয়। ডাক্তার কবিতা আর রাঘবকে জানায় দিব্যাকে রাত প্রায় 1টা থেকে 1:30-এর মধ্যে খুন করা হয়েছে। যে এই কাজ করেছে সে দিব্যার প্রাইভেট পার্টে এক ধরনের বিষাক্ত পোকা ছেড়ে দিয়েছিল। সেই পোকার কামড়েই দিব্যার মৃত্যু হয়েছে। সে প্রথমে মেয়েটির সর্বনাশ করেছে আর তারপর তাকে খুন করেছে। এর ফলে খুনির সিমেন্ট থেকে তার ব্লাড গ্রুপও পাওয়া গেছে, এবি নেগেটিভ। এই তথ্য জানার পর রাঘব আর কবিতা পৌঁছে যায় দিব্যার হোস্টেলে তদন্ত করতে। ওখানকার হোস্টেলের কর্তৃপক্ষের কাছ থেকে তেমন কিছু তারা জানতে পারে না, কিন্তু গার্ড তাদের বলে দিব্যার দীনেশ নামে এক বয়ফ্রেন্ড ছিল, ওই তাকে নেশার জালে ফাঁসিয়েছিল। প্রতিদিন রাতে 1টার পরে দিব্যা হোস্টেলে ফিরত। আমি যাতে কাউকে তার এত রাত করে হোস্টেলে ফেরার কথা না বলি তার জন্য সে আমাকে টাকাও দিত। গার্ডের মুখে এসব শোনার পর পুলিশ দীনেশকে ধরে নিয়ে আসে। কবিতা জিজ্ঞাসাবাদ করে জানতে পারে দিব্যা আসলে দীনেশের সাথে ব্রেকআপ করে ফেলেছিল। এখন সে অন্য কারো সাথে ঘুরছিল আর সেই তার নতুন বয়ফ্রেন্ড ছিল। এই নতুন বয়ফ্রেন্ড সেদিন রাতে দিব্যাকে হোস্টেল পর্যন্ত পৌঁছেও দিয়েছিল। তাই তার নতুন বয়ফ্রেন্ড তাকে খুন করতে পারে। কিন্তু দীনেশের ব্লাড গ্রুপ ছিল ও পজিটিভ, যা খুনির এবি নেগেটিভ গ্রুপের সাথে মেলেনি। তাই কবিতার ধারণা হয় দীনেশ নির্দোষ। এদিকে রাঘব দিব্যার কল রেকর্ড বের করায় সেখানে অনেক নাম্বারের সাথে সিদ্ধার্থের নাম্বারও পেয়ে যায়। আর সিদ্ধার্থের ব্লাড গ্রুপ এবি নেগেটিভ। এই প্রমাণকে ভিত্তি করে রাঘব সরাসরি সিদ্ধার্থকে গ্রেপ্তার করে এবং কোর্টে হাজির করে। এদিকে এই কেসের সরকারি পক্ষের উকিল হচ্ছে রত্নাকর, কিন্তু সিদ্ধার্থের পক্ষে তো কোনো উকিলই নেই। তাই সে বিচারককে বলে যে আমি আমার নিজের কেস লড়তে চাই। বিচারক তখন তাকে তার নিজের কেস লড়ার জন্য পারমিশন দেয়। কোর্টে রত্নাকরের পক্ষ থেকে 3টি প্রমাণ পেশ করা হয়। প্রথম প্রমাণ, দীনেশ সাক্ষী হিসাবে জানায় যে নিজের চোখে সে দেখেছে সিদ্ধার্থ দিব্যাকে হোস্টেলে নামিয়ে দিয়ে গেছে। এই সময় সিদ্ধার্থ প্রশ্ন করে, তুমি আমাকে দিব্যাকে তার হোস্টেলের কাছাকাছি গাড়ি থেকে নামাতে দেখেছ, কিন্তু তুমি কি দেখেছ যে আমিই তাকে খুন করেছি? দীনেশ উত্তর দেয় না। দীনেশের এই উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গেই দীনেশের সাক্ষীর আর কোনো মূল্যই থাকে না। দ্বিতীয় প্রমাণ, দিব্যার কাপড়ে সিদ্ধার্থের চুল পাওয়া গেছে, কিন্তু আসল ঘটনা হলো সেদিন রাতে ক্লাবে দিব্যা আর সিদ্ধার্থ একসাথে ছবি তুলেছিল, তখনই তার চুল দিব্যার কাপড়ে পড়ে গিয়েছিল। তাহলে এটিও খুনের প্রমাণ নয়। তৃতীয় এবং শেষ প্রমাণ, সিদ্ধার্থের ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, যা খুনির সিমেনের ব্লাড গ্রুপের সাথে মিলে গেছে। এই নিয়ে সিদ্ধার্থ বলে, যারই ব্লাড গ্রুপ এবি নেগেটিভ হবে পুলিশ কি সবাইকেই গ্রেপ্তার করবে? রাঘব আরও বলে, দিব্যার মৃত্যুর দিন তুমি তাকে 2বার কল করেছিলে। সিদ্ধার্থ জবাব দেয়, তাহলে ওই দিন দিব্যাকে যারা যারা কল করেছে তাদের সবাইকেই কি জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল না? আমাকেই কেন সন্দেহ করা হলো? এরপর সিদ্ধার্থ বিচারককে জানায় যে একদিন নাইট ক্লাবে দিব্যার সাথে আমার পরিচয় হয়েছিল। এই ঘটনা প্রায় 1 সপ্তাহ আগের। সে শুধু আমার বন্ধু ছিল, এর বেশি কিছু নয়। সে প্রায়ই একা আসা যাওয়া করত, তাই আমি তাকে গত 3 দিন ধরে হোস্টেলে পৌঁছে দিচ্ছিলাম। কিন্তু তার মৃত্যুর বিষয়ে আমি কিছুই জানতাম না। ওকে আমি সেদিন পৌঁছে দিয়েছিলাম। তারপর আমি অফিসের দিকে রওনা দিই। মাঝপথে আমাকে পুলিশ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য আটকায় এবং জরিমানাও করে। সময় ছিল রাত 12:30। অন্যদিকে যেখানে খুন হয়েছে আর যেখানে আমাকে আটকানো হয়েছিল এর মধ্যে দূরত্ব ছিল প্রায় 40 কিলোমিটারের। তাহলে 15-20 মিনিটে সেখানে গিয়ে খুন করা আমার পক্ষে কি সম্ভব ছিল? এইসব তথ্য ও যুক্তি শুনে কোর্ট সিদ্ধার্থকে নির্দোষ প্রমাণ করে এবং বেকসুর খালাস দেয়। রাঘব এভাবে কাউকে তুলে এনে কোর্টে হাজির করায়
তার সিনিয়র তাকে প্রচণ্ড বকাঝকা করে। এরপর এই দিব্যা হত্যাকাণ্ডর কেস সম্পূর্ণভাবে কবিতার হাতে তুলে দেওয়া হয়। সে কবিতাকে বলে, এখন থেকে তুমি এই কেসের তদন্ত করবে। এই কথা শুনে কবিতা বুঝতে পারে যে সম্পূর্ণ সে নিজে এখন এই কেসের তদন্ত করতে হবে। কোনো বড় অফিসারের কাছে অর্থাৎ রাঘবের মতো অফিসারের কাছে জবাবদিহি করতে হবে না। কিন্তু পুলিশ কোনোভাবেই দিব্যার কেস সমাধান করতে পারে না। আর ঠিক এই সময় হঠাৎ একদিন গভীর রাতে রত্নাকরের বাসায় খুনি পৌঁছে যায় এবং ধীরে ধীরে সে রত্নাকরের বাসার দরজার সামনে গিয়ে দাঁড়ায়। রত্নাকরের স্ত্রী, যার নাম শ্বেতা, সে বাসার সামনে আসলে সেই খুনি তার মাথায় আঘাত করে। যখন রত্নাকরের স্ত্রী বেহুশ হয়ে যায় তখন তাকে দূরে একটি জায়গায় নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। সে তার মৃত্যুর খবর পাওয়া মাত্রই কবিতা তদন্তের জন্য সেখানে পৌঁছে যায়। সে তাকে খড় ভর্তি ট্রাকের ভেতরে মেরে ফেলেছে। লাশের কাছ থেকে কবিতা তেমন কিছু না পেলেও সে এমন কিছু একটা পায় যা দেখে সে অবাক হয়ে তাকিয়ে থাকে। সে তার লাশের পাশে সিদ্ধার্থের ওয়ালেট পড়েছিল। ওয়ালেটটি নিয়ে কবিতা সরাসরি সিদ্ধার্থের কাছে পৌঁছে যায় এবং গিয়ে সে বলে, কোর্টে দিব্যার মৃত্যুতে তোমার বিরুদ্ধে থাকা সমস্ত প্রমাণকে তুমি মিথ্যে প্রমাণ করে বেঁচে গিয়েছিলে, কিন্তু আমাকে রাঘব ভেবো না। যদি এই খুনের সাথে তোমার সামান্যতম সম্পর্ক থাকে তাহলে জেনে রেখো আমি পাকা প্রমাণসহ তোমাকে গ্রেপ্তার করব। কবিতার এই কথা শুনে সিদ্ধার্থ হতবাক হয়ে যায়। সে কিছুই বুঝতে পারে না। তার মাথায় আসে না তার ওয়ালেট সে তার লাশের কাছে এলো কোথা থেকে। এদিকে সে তার হারানো স্ত্রীকে খুঁজছে, অন্যদিকে এসব খুনের ঘটনায় তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এখন সে না চাইলেও নিজেকে নিরপরাধ প্রমাণ করতে আসল খুনিকে তার খুঁজে বের করতেই হবে। তাই সিদ্ধার্থ সঙ্গে সঙ্গেই তার এক ডাক্তার বন্ধুর কাছে যায়। আর এই ডাক্তারই সেই ব্যক্তি যিনি দিব্যার দেহের পোস্টমর্টম করেছিলেন। ডাক্তারের কাছ থেকে সিদ্ধার্থ জানতে পারে দিব্যার দেহে তারা 3 ধরনের ব্লাড গ্রুপ খুঁজে পেয়েছে। প্রথমত ও পজিটিভ, যেটা দিব্যার নিজের ব্লাড গ্রুপ। দ্বিতীয়ত AB নেগেটিভ, যা খুনির ব্লাড গ্রুপ, সিমেন থেকে পাওয়া। তৃতীয়ত AB পজিটিভ। এর প্রশ্ন দাঁড়ালো, এই AB পজিটিভ কার? সিদ্ধার্থ কিছুতেই বুঝতে পারছিল না। ডাক্তার যখন এই বিষয়ে আর এক ডাক্তার বন্ধুর সাথে আলোচনা করে তখন জানা যায় কিছু কিছু মানুষের সিমেনে ব্লাড গ্রুপের RH ফ্যাক্টরের গড়মিল থাকে, ফলে সিমেনের ব্লাড গ্রুপ নেগেটিভ দেখা যায়, কিন্তু রক্তে সেটা আসলে পজিটিভ হয়। আসলে এই RH ফ্যাক্টর হলো এক ধরনের প্রোটিন যা আমাদের রেড ব্লাড সেলের ভেতরে থাকে। যদি এটা উপস্থিত থাকে তবে রক্ত পজিটিভ হয়, আর যদি উপস্থিত না থাকে তাহলে রক্ত নেগেটিভ হয়। যেমন এই কেসে একই সাথে AB পজিটিভ ও AB নেগেটিভ পাওয়া গেছে। এই তথ্য জানার পর সিদ্ধার্থ নতুন করে তদন্ত শুরু করে। এরপর সিদ্ধার্থ তার ডাক্তার বন্ধুর সাহায্যে ডিজিপির সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়, যাতে সে নিজের পাওয়া তথ্যগুলো জানাতে পারে। পরদিন ডাক্তারের কথা মতো ডিজিপি কবিতাকে সাথে নিয়ে সিদ্ধার্থের সাথে দেখা করতে আসে। সেখানে সিদ্ধার্থ বলে, যেখানে দিব্যার লাশ পাওয়া গিয়েছিল আমি আবার সেখানে গিয়েছিলাম। সেখানে আমি কিছু গয়না, কিছু ঘাস এবং একটা পাথরের উপরে C অক্ষর লেখা এবং একটি সাদা কাগজ পেয়েছি। আর হ্যাঁ, একটু দূরে আমি কিছু নাট বল্টু পাই যার উপর লেখা ছিল PDR। আসলে এগুলো সব রেখে খুনি তার পরের হত্যার ইঙ্গিত দিয়েছিল, কারণ সে তার লাশ পাওয়া গিয়েছিল ধান খেতে দাঁড়ানো একটি ট্রাক্টরে, যে জায়গার নাম ছিল পেদ্দার গ্রাম, অর্থাৎ PDR। এরপর সে তার লাশ পাওয়া জায়গাটা ভালো করে খুঁজে দেখে সিদ্ধার্থ সেখানে কিছু রঙিন সুতো পায়। সাথে ট্রাকের নিচে একটা মোটা কালো দড়ি পাওয়া যায়, যেটি P অক্ষরের মতো আকারে বাঁধা ছিল। এখন যেহেতু খুনি সিরিয়াল কিলার, সে প্রতি 10 দিনের ব্যবধানে খুন করছে, তাহলে সে তাকে মারা হয়ে গেছে ইতিমধ্যে 10 দিন পেরিয়ে গেছে। এমন মানসিক রোগীর খুনি অর্থাৎ সাইকো কিলার সবসময় পুলিশের সাথে খেলা করে, চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তাহলে নিশ্চিতভাবেই সে তৃতীয় খুনও করে ফেলেছে। রঙিন সুতোর মানে হলো পরের খুন হবে কোনো সুতোর কারখানায়। শহর থেকে 40 কিলোমিটার দূরে একটা পুরনো কটন মিল রয়েছে, সেখানে খুনি তার শিকারকে লুকিয়ে রেখেছে, এমন ধারণাই হয় সিদ্ধার্থর। ডিজিপির অনুমতি পাওয়ার পর সিদ্ধার্থ কবিতাকে সাথে নিয়ে সরাসরি সেই কটন মিলে পৌঁছে যায়। ওখানে গিয়ে তারা যা দেখে তা দেখে তো তারা পুরাই অবাক হয়ে যায়। একটি ফ্রিজের ভেতরে এক তরুণীর লাশ রাখা আছে, তার মুখে বড় করে লেখা আছে I। প্রথম লাশে ছিল C, দ্বিতীয় লাশে ছিল P, তৃতীয়টায় I। অর্থাৎ ধীরে ধীরে একটি শব্দ তৈরি হচ্ছে,
আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড। এখানেই সিদ্ধার্থের নিজের ড্রাইভিং লাইসেন্সও খুঁজে পাওয়া যায়। এতে একেবারে স্পষ্ট হয়ে যায় যে খুনি যেভাবেই হোক সিদ্ধার্থকেই এসব খুনের ঘটনায় ফাঁসানোর চেষ্টা করছে। আরও ভয়ঙ্কর হলো, মেয়েটিকে খুনি ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছিল জীবন্ত অবস্থায়, আর ফ্রিজের ভিতর থাকায় ঠান্ডা লেগে সে বরফ হয়ে জমে যায়, আর এভাবেই তার মৃত্যু হয়। ওখান থেকে সিদ্ধার্থ একটি কাগজও পায় যাতে লেখা ছিল RNBR। এই RNBR এর মানে বুঝতে সিদ্ধার্থের আরও 2 দিন কেটে যায়। আর এই কোডটি ডিকোড করে সিদ্ধার্থ এটা বুঝতে পারে যে RNBR এর মানে রানী বার্নার সিমেট্রি, অর্থাৎ একটি শ্মশান। এটা বোঝার পরই সিদ্ধার্থ কবিতাকে নিয়ে সেই শ্মশানে চলে যায় এবং গিয়ে সে বুঝতে পারে যে ঠিক 24 ঘন্টা আগেই সেখানে খুনি তার 4র্থ খুন করে ফেলেছে এবং সেই মৃতদেহটিকে সে এখানে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলে। সিদ্ধার্থ এবং কবিতা এখান থেকে কিছু না পেলেও তারা একটি কাগজ খুঁজে পায় যাতে লেখা ছিল CFA/T। আর এই কোডটি সিদ্ধার্থ ডিকোড করে বুঝতে পারে যে খুনি এই কোডের মাধ্যমে বোঝাতে চেয়েছে একটি কেস নাম্বার, যেটা হলো 3610। সিদ্ধার্থ সঙ্গে সঙ্গেই রেকর্ড রুমে যায়। 3610 নম্বরের কেসের ফাইল বের করে আনে। ফাইল দেখে তার মনে পড়ে যায় এটা ছিল অজয় নামের এক লোকের কেস। অভিযোগ ছিল সে একটি মেয়ের সঙ্গে খারাপ আচরণ করছিল। এই কেসে শুধু অজয়কে জেলে পাঠানো নয়, আসলে সিদ্ধার্থই তাকে হাতে নাতে ধরেছিল। তারপরে এই অপরাধীকে পুলিশের হাতে দিয়ে এই অপরাধের বিরুদ্ধে নিজেই কোর্টে উকিল হয়ে লড়েছিল। ফলে অজয়কে শেষমেশ 10 বছরের জেল দেওয়া হয়েছিল। তাহলে এখন পরিষ্কার এইসব খুন অজয়ই করছে। সে জেল থেকে ছাড়া পেয়ে সিদ্ধার্থর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া শুরু করেছে। ফলে এ পর্যন্ত সে 6 জন মেয়েকে খুন করেছে। আরও কতজনকে হত্যা করবে তা কেউ জানে না। এখানেই আমরা ফ্ল্যাশব্যাকে অজয়ের কাহিনী দেখি। অজয় ছিল এক বিকৃত মানসিকতার লোক। দিন রাত শুধু মেয়েদের নিয়েই ভাবত। সে সেই বিল্ডিংয়ের ফ্ল্যাটেই ভাড়া নিয়েছিল যেখানে সিদ্ধার্থ থাকত। একদিন সিদ্ধার্থ বাইরে বেড়াচ্ছিল। হঠাৎ সে দেখে একটি ছোট মেয়ে খেলছে। কিছুক্ষণ পর মেয়েটি হঠাৎ কোথায় যেন গায়েব হয়ে যায়। তখন সিদ্ধার্থ দেখে মেয়েটির মা তাকে সর্বত্র খুঁজে বেড়াচ্ছে। সেই মুহূর্তে সিদ্ধার্থ লক্ষ্য করে যে খেলনা গাড়ি নিয়ে মেয়েটি খেলছিল ওটা পড়ে আছে এক ফ্ল্যাটের দরজার কাছে। আসলে চকলেটের লোভ দেখিয়ে অজয় তাকে তার ফ্ল্যাটে নিয়ে গিয়েছে। ভেতর থেকে মেয়েটির কান্নার শব্দ শুনে সিদ্ধার্থ তৎক্ষণাৎ ঘরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে দেখে অজয় জামাকাপড় ছাড়া নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে আর মেয়েটি কান্না করছে। সিদ্ধার্থ মেয়েটিকে কোলে তুলে নেয়। একই সাথে অজয়কে প্রচণ্ড মারধর করে। মেয়েটির মাও অজয়কে মারতে থাকে। তারপর সিদ্ধার্থ অজয়কে টেনে হিঁচড়ে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পরে তাকে কোর্টে হাজির করা হয় আর সেখানেই সিদ্ধার্থ তার বিরুদ্ধে কেস লড়ে। অবশেষে অজয়কে 10 বছরের জেল দেওয়া হয়। এই ঘটনার পর 15 বছর কেটে গেছে। তাহলে এটা স্পষ্ট অজয় এখন জেল থেকে ছাড়া পেয়ে ফিরে এসেছে। সিদ্ধার্থ বলে রানী বার্নার সিমেট্রিতে যে মহিলাকে অজয় জীবন্ত জ্বালিয়ে মেরেছিল সে আর কেউ নয়, সেই ছোট মেয়েটির মা স্নিগ্ধা। আর কটন মিলে যে লাশ পাওয়া গিয়েছিল সে আসলে সেই মেয়েটি যার সঙ্গে খারাপ কাজ করার জন্য অজয় তাকে রুমের ভেতরে চকলেটের লোভ দেখিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু দিব্যার সে তাকে অজয় শুধু মেরেছিল আমাকে ফাঁসানোর জন্য। এই কথা বলার সময় হঠাৎ সিদ্ধার্থের মাথায় আসে যদি অজয় এতগুলো খুন প্রতিশোধের জন্য করে থাকে তাহলে আমার স্ত্রী সীতাকেও নিশ্চয়ই সে অপহরণ করেছে। এই বুঝে সিদ্ধার্থ কবিতাকে নিয়ে সরাসরি অজয়ের বাড়িতে তাকে গ্রেপ্তার করতে যায়। কিন্তু অজয়ের মা বাবা তাদের জানায় যে অজয় অনেকদিন আগেই সুইসাইড করেছে। জেল থেকে ছাড়া পাওয়ার পর লোকজন তাকে প্রচণ্ড অপমান করেছিল। অসহ্য হয়ে সে নাকি আত্মহত্যা করেছে। এটা জেনে সিদ্ধার্থ আর কবিতা দুজনেই হতবাক হয়ে যায়। এদিকে রাঘব কবিতার উপর রেগে গিয়ে মিডিয়ায় ফাঁস করে দেয় যে তারা নাকি এক মৃত মানুষকে গ্রেপ্তার করতে গিয়েছিল। আসলে ডিজিপি রাঘবের কাছ থেকে এই কেসটা নিয়ে কবিতাকে বলেছিল এই কেসের তদন্ত করতে। এটাই ছিল রাঘবের মূল রাগের কারণ। ফলে মিডিয়া এই খবরটা বারবার সব জায়গায় ব্রড টেলিকাস্ট করতে থাকে। ডিজিপি বাধ্য হয়েই সিদ্ধার্থকে তখনই তদন্ত থেকে সরিয়ে দেন যাতে আর গোলমাল না হয়। সাথে কবিতাকেও তিনি অনেক বকাবকি করেন। এইসব ঘটনার পরেও সিদ্ধার্থ চুপ করে বসে থাকে না, সে আরও গভীর তদন্ত চালাতে থাকে। তদন্তে জানা যায় অজয় জেল থেকে ছাড়া পাওয়ার পর
কোচিতে চলে গিয়েছিল। সেখানে তার পরিচয় হয় জুবাইদ নামের এক যুবকের সাথে। সিদ্ধার্থ অজয়ের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানতে পারে অজয় সেখানে একটি ব্লাড ডোনেশন পেজ খুলেছিল। আসলে সে এমন একজনকে খুঁজছিল যার চেহারা, শরীর ও ব্লাড গ্রুপ তার সঙ্গে মিলে যায়। অবশেষে সে জুবাইদকে খুঁজে পায়। সে ছিল তার জন্য একেবারে পারফেক্ট। অজয় জুবাইদকে খুন করে, তার দেহ জ্বালিয়ে দেয়। তারপর বিষয়টা এমনভাবে সাজায় যাতে সবাই ভাবে অজয় আত্মহত্যা করেছে। আসলে যাকে সবাই মৃত অজয় ভেবেছিল সেই ছিল জুবাইদ। জুবাইদের বাবা 1 বছর আগে ছেলের নিখোঁজ হওয়ার রিপোর্ট করেছিল। অতএব এখন নিশ্চিত অজয় এখনও বেঁচে আছে, সে মরেনি। সিদ্ধার্থ এই সমস্ত তথ্য কবিতাকে জানায়, কিন্তু অজয়কে কিভাবে ধরা হবে তা তারা বুঝে উঠতে পারে না। এমন সময় আমরা দেখি সিদ্ধার্থর বোন অনুকে একজন কুরিয়ার বয় ফোন করে বাসার বাহিরে ডাকে। অনু গেটের বাহিরে চলে আসে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। হঠাৎই সে কারো মুখ দেখে খুশি হয়ে হাসতে যায়, আর ঠিক তখনই অনুর মাথায় কেউ রড দিয়ে আঘাত করে। এই আক্রমণে অনু মারা যায়নি, তবে গুরুতর আহত হয়। হাসপাতালে ভর্তি হয়। সিদ্ধার্থ দ্রুত হাসপাতালে পৌঁছে যায়। সেখানে কবিতা তাকে জানায়, অনু আমাকে বলেছে তুমিই তার উপর হামলা করেছো, কিন্তু আমি জানি তুমি এমন কাজ করতে পারো না। তুমি তোমার বোনকে খুব ভালোবাসো, কিন্তু পুলিশ খুব শীঘ্রই তোমাকে অ্যারেস্ট করবে, তাই তোমাকে যা তদন্ত করতে হবে তাড়াতাড়ি করতে হবে। এই কথা শুনে সেদিন রাতেই সিদ্ধার্থ সেই জায়গায় যায় যেখানে অনুর উপর হামলা হয়েছিল। সেখানে একটি গাছে সিদ্ধার্থ একটি ঝোলানো পুতুল দেখতে পায়, এবং সেই পুতুলের ভেতরে ছিল একটা কাগজের টুকরো, একেবারে সেই একই ধরনের কাগজ যেমনটা দিব্যার খুনের স্থানে পাওয়া গিয়েছিল। সিদ্ধার্থ দুটি কাগজই আল্ট্রাভায়োলেটের আলোতে পরীক্ষা করে, এবং তারপর তাতে সে একটা ঠিকানা স্পষ্ট দেখতে পায়। এই ঠিকানাটি আসলে জোসেফের অ্যান্টিক শপ। সিদ্ধার্থ দেরি না করে সেখানে চলে যায়। ভেতরে গিয়ে সে খুনের সাথে সম্পর্কিত অসংখ্য প্রমাণ খুঁজে পায়। সিদ্ধার্থ তখন নিশ্চিত হয়ে যায় যে আসল খুনি এখানেই লুকিয়ে আছে। তখনই আমরা দেখি সিদ্ধার্থের পিছন থেকে একজন বেরিয়ে আসে, ঠিক সিদ্ধার্থর মতোই দেখতে, মুখে এক পৈশাচিক হাসি। সে হাসতে হাসতে মুখোশ খুলে বলে সে আর কেউ নয়, সে জোসেফের পরিচয় এখানে লুকিয়ে আছে। তার নাম অজয়। জোসেফই আসলে অজয়। আসলে অজয় প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজেকে জোসেফের মতো বানিয়ে নিয়েছিল। তারপর সেই অ্যান্টিক শপ খুলে সিদ্ধার্থের সাথে বন্ধুত্ব গড়ে তোলে। সেই সিদ্ধার্থকে নেশায় আসক্ত করেছিল, আর এই জোসেফই আসলে সিদ্ধার্থের স্ত্রী সীতাকে অপহরণ করেছিল। জোসেফই সিদ্ধার্থকে দিয়ে দিব্যার সাথে বন্ধুত্ব করায়। তারপর সিদ্ধার্থের মুখোশ পরে দিব্যা ও বাকি সব খুনগুলো সে একে একে ঠান্ডা মাথায় করতে থাকে। এমনকি সীতাকেও সে সিদ্ধার্থের মুখোশ পরে অপহরণ করেছিল। অনুকেও আঘাত করেছিল একইভাবে। তাই অনু নিজের ভাইকে অপরাধী ভেবেছিল। জোসেফ অনেক চেষ্টা করেছিল সিদ্ধার্থকে মানসিকভাবে ভেঙে দিতে, তাকে পাগল বানিয়ে দিতে। কিন্তু যখন সিদ্ধার্থ পাগল না হয়ে এই খুনের তদন্ত শুরু করে, তখন অজয় বুদ্ধি করে বিভিন্ন সূত্রের মাধ্যমে সিদ্ধার্থকে তার কাছে ডেকে নিয়ে আসে, তাকে খুন করার জন্য। আর এই খুন করতে পারলেই তার প্রতিশোধ পূর্ণ হবে, কারণ সিদ্ধার্থ তাকে জেলে পাঠিয়েছিল। এরপর মুহূর্তেই সিদ্ধার্থ আর অজয়ের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। দুজনেই একে অপরকে প্রচণ্ড মারতে শুরু করে। লড়াই করতে করতে সিদ্ধার্থ ঢুকে পড়ে এক ঘরে, যেখানে চারপাশে বিশাল একটি লোহার খাঁচা বানানো। খাঁচার ভেতরে অনেকগুলো আলাদা দরজা রয়েছে। সেই দরজাগুলোর একটির ভেতরে সিদ্ধার্থ দেখতে পায় তার স্ত্রী সীতাকে। হাত পা বাঁধা অবস্থায় তাকে ওখানে আটকে রাখা হয়েছে। খাঁচার বাইরে ঘুরে বেড়াচ্ছে কয়েকটি ভয়ঙ্কর কুকুর। জোসেফ ওরফে অজয় সিদ্ধার্থকে ওই খাঁচার ভিতরে বুদ্ধি করে ঢুকিয়ে দেয়। ফলে বারবার কুকুরগুলো সিদ্ধার্থকে কামড়াতে থাকে, কিন্তু সমস্ত আঘাত সহ্য করে অবশেষে সিদ্ধার্থ এগোতে থাকে সীতার দিকে। সীতাকে যেখানে আটকানো রয়েছে সেই দরজাটা তালা দিয়ে বন্ধ ছিল, আর এই চাবি ছিল অজয়ের কাছে। তাই সিদ্ধার্থ অজয়কে বেধড়ক মারতে শুরু করে এবং একসময় তার কাছ থেকে চাবিটা কেড়ে নেয়। এরপর প্রতিশোধ নিতে সে অজয়ের মুখে জোর করে সেই একই বিষাক্ত পোকা ঢুকিয়ে দেয়, যে পোকা সে দিব্যার প্রাইভেট পার্টে ঢুকিয়ে দিয়েছিল। আর এই বিষাক্ত পোকাটি অজয়ের গলার ভেতর থেকে পেটে চলে যায়, আর তারপর পেটের চামড়া ছিঁড়ে সে বাহিরে বেরিয়ে আসে। আর এখানেই অজয়ের মৃত্যু হয়।
এরপর সিদ্ধার্থ সীতার হাত পায়ের বাঁধন খুলে দেয়। সীতা সিদ্ধার্থকে জড়িয়ে ধরে। সিদ্ধার্থ বহুদিন পর তার ভালোবাসাকে নিজের বুকে শক্ত করে আঁকড়ে ধরে। আর তারপর তারা আবার বাসায় ফিরে যায় এবং বাসায় গিয়ে সুখে শান্তিতে তাদের নতুন জীবন আবার শুরু করে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। খুব শীঘ্রই আসছি নতুন আরেকটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টাটা।